বাংলাদেশের রাজনীতির ভেতরে ভেতরে এমন কিছু অকল্পনীয় এবং ভূ রাজনৈতিক ষড়যন্ত্র চলছে যা দেশের কোটি কোটি সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে একটি অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন, বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ, এই গগনবিদারী স্লোগান দিয়ে এবং জুলাই বিপ্লবের রক্ত মারিয়ে যিনি আজ দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসেছেন, সেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি দেশের স্বার্থ রক্ষা করেছেন, নাকি ক্ষমতায় টিকে থাকার এক অন্ধহে তিনি পুরোই দেশটাকে অত্যন্ত সুকৌশলে ভারতের কাছে বিকিয়ে দিচ্ছেন? গত অক্টোবরে বিবিসিকে দেয়া সেই বিখ্যাত সাক্ষাৎকার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, আমরা আর ফেলানির মতো কাঁটাতারে ঝুলতে চাই না। নির্বাচনের আগে সাধারণ মানুষের ভারত বিদ্বেষী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যে বিশাল রাজনৈতিক ফায়দা লুটা হয়েছিল, আজ ক্ষমতায় বসার পর তার আসল চেহারাটি বেরিয়ে আসতে শুরু করেছে। ঘটনাটির শুরু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার আগে থেকেই। যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে বুকে রক্ত দিচ্ছিল, সেই সময় লন্ডনে বসে শুরু হয়েছিল ভারতের সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পেছনের দরজা দিয়ে গোপন রাজনৈতিক চুক্তি। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভারতের শাসক দল বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ সংগঠন ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি আর শিশির বাজেরিয়া এবং পররাষ্ট্র বিষয়ক নেতা বিজয় চৌধুরালের মাধ্যমে বিজয়ের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অত্যন্ত গোপন বার্তা পাঠানো হয়েছিল। এই কূটনীতির মূল উদ্দেশ্য হলো ভারতের রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের সাথে একটি বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা। আর সেই গোপন বার্তাতেই ভারতের কাছে ওয়াদা করা হয়েছিল যে যদি বর্তমান সরকার ক্ষমতায় বসে, তবে তাদের পররাষ্ট্রনীতির গাইডলাইন বা লাইট অত্যন্ত পথ প্রদর্শক হবে, যেটা খোদ নয়াদিল্লি ঠিক করবে। এই সহজ কথায় এর মানে হলো ভারত যা চাইবে বাংলাদেশ ঠিক সেই পথেই চলবে। চীনের সাথে সম্পর্ক কেমন হবে বা পশ্চিমাদের সাথে কি চুক্তি হবে, সব কিছুতেই ভারত এক ধরনের অঘোষিত ভেটো ক্ষমতা বা চূড়ান্ত প্রভাব থাকবে। এর পাশাপাশি ভারতকে অত্যন্ত স্পষ্টভাবে কিছু রেড লাইট বা চূড়ান্ত বিপদসীমার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কার্যালয় থেকে বাংলাদেশ সরকারকে শর্ত দেওয়া হয়েছে, ভারতকে কথা দেওয়া হয়েছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের কোনো বিচ্ছিন্নবাদী গোষ্ঠী বা ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিস যেন পরিচালিত হতে না পারে। বর্তমান সরকার সেটা যে কোনো মূল্যে শতভাগ নিশ্চিত করবে। এর বিনিময়ে ভারত বর্তমান সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে একটি ক্ষমতায় বসায় টিকে থাকার যে বৈধতা, সেটা দিয়ে দেবে ভারত। এই পুরো বোঝাপড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মধ্যস্থকারী ভূমিকা পালন করেছে যুক্তরাজ্য। ইন্ডিয়া ইউকে লিভিং ব্রিজ রোডম্যাপ 2030-এর অধীনে ব্রিটিশ ক্যাবিনেট এবং ব্রিটিশ লেবার পার্টির প্রভাবশালী নেতারা পর্দার আড়ালে থেকেই গোপন চুক্তিটি সফল করেছেন। এই ত্রিপাক্ষীয় কূটনীতির একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের নতুন রাজনৈতিক মেরুকরণকে পশ্চিমা বিশ্ব এবং ভারতের মনোপুতে একটি কাঠামোতে দাঁড় করানো। চাক্ষুষ প্রমাণটি দেশের মানুষ দেখতে পেল সরকার গঠনের ঠিক পরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তার মন্ত্রিসভায় অত্যন্ত চমকপ্রদভাবে পররাষ্ট্রনীতির দায়িত্ব দেওয়া হলো খলিলুর রহমানকে। আর দায়িত্ব পাওয়ার পর তার প্রথম বিদেশ সফর, যিনি কোনো দেশে না গিয়ে গেলেন সরাসরি নয়াদিল্লিতে। সেখানে গিয়ে তিনি ভারতের কট্টরপন্থী ন্যাশনাল সিকিউরিটি ওভারসিজ অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস.এম. জয়শঙ্করের সাথে দীর্ঘ রুদ্ধশ্বাসের বৈঠক করেন। একটা স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরেই ভারতের কাছে এই ধারণাটা দেয়া কি সত্যি কোনো বড় প্রমাণ, নাকি পর্দার আড়ালে কোনো সমঝোতা হয়ে গেছে? শুধু তাই নয়, গত মে মাসে থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত অত্যন্ত গোপনীয়তার সাথে একাধিকবার কাতারের দোহায় গিয়ে আমেরিকান সেন্টকম বা ফ্রেঞ্চ জ্যাকবোনে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথেও দফায় দফায় বৈঠক করেছেন বর্তমান সরকারের প্রতিনিধিরা। এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য হলো পশ্চিমা বিশ্ব এবং ভারতের কাছে নিজেদের ক্ষমতাকে সম্পূর্ণ বৈধ করা বা তাদের সমস্ত শর্ত মাথা পেতে নেওয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারতের শর্ত খুব পরিষ্কার এবং নির্মম। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় হাত বদল হলেও ভারতের আধিপত্যের কোনো পতন হয়নি। ভারত মূলত বাংলাদেশের কাছ থেকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক জিনিস চায়। এক, বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে যাওয়ার অবাধ ট্রানজিট বা করিডর, যা ভারতের সামরিক এবং বাণিজ্যিক যোগাযোগকে অত্যন্ত সহজ করে দেবে। দুই, বাংলাদেশের বিশাল জ্বালানি বা এনার্জি মার্কেট, যেখানে ভারত একচাটি আধিপত্য বিস্তার করতে চায় যাতে বাংলাদেশ চিরকাল নির্ভরশীল থাকে। এবং তিন নম্বর, তাদের সেভেন সিস্টার্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
ভারত খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে হাসিনাকে দিয়ে আর এই কাজগুলো করানো কোনোভাবেই সম্ভব নয়, তাই তাদের এমন একজন শাসক দরকার ছিল যার জনগণের কাছে বৈধতা আছে, কিন্তু যিনি ভারতের এই শর্তগুলো অক্ষরে অক্ষরে মাথা পেতে নেবেন। আর অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ঠিক সেই কাজটাই এখন অত্যন্ত সুচারুভাবে করেছেন বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেদেরকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বা সরকার হিসেবে দাবি করার পরও, কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরও ভারতের কাছে এভাবে আত্মসমর্পণ কেন করা হচ্ছে? এর মূল কারণ হলো ক্ষমতায় টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু এই চরম দ্বিমুখী নীতিকে বাংলাদেশের আপামর সাধারণ মানুষকে মেরে দিবে, নাকি এর অন্য কোনো সাধারণ কোনো কূটনৈতিক বৈশিষ্ট্য আছে? যে তরুণ প্রজন্ম এবং আপামর জনসাধারণের একটি স্বাধীন সার্বভৌম এবং মর্যাদাশীল বাংলাদেশের স্বপ্ন দেখে বুক চেতে রক্ত ঢেলে দিয়েছিল, তাদের সেই রক্তের সাথে কি তাহলে চরম বেইমানি করা হলো? জুলাই গণঅভ্যুত্থানের সেই বিশাল ত্যাগ কি তাহলে কেবল ক্ষমতার হাত বদলের একটি সুকৌশল মাত্রা? মুখে ভারত বিরোধিতার স্লোগান আর ক্ষমতায় বসে আবার সেই ভারতের গাইডিং লাইট মেনে চলার এই চরম দ্বিমুখী নীতিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সাহসী, গঠনমূলক এবং বিশ্লেষক ধর্মী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।